তড়িৎ কৌশলের প্রাথমিক কোর্সের দ্বিতীয় সেশনে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তড়িৎ কৌশলের বেসিক কিছু নোটেশন ও বিদ্যুৎ কিভাবে ও কেন প্রবাহিত হয় তার প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দরকারি সংকেত বলতে প্রথমে আমাদের দুইটা জিনিস তো অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। ভোল্টেজকে সংক্ষেপে লেখা হয় ভি অথবা ই এবং এর ইউনিট বা একক হচ্ছে ভোল্ট। কারেন্টকে সংক্ষেপে লেখা হয় আই, এখানে দেখতে পাচ্ছেন এই একটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তো আমাদের প্রথমেই যা লাগবে তা হচ্ছে উৎস বা যেখান থেকে কারেন্ট উৎপন্ন হবে। তো কারেন্টের উৎস, ভোল্টেজের উৎস এবং কারেন্টের উৎস, এই দুই ধরনের উৎস থেকে সাধারণত বিদ্যুৎ উৎপন্ন হয়। তো ভোল্টেজের উৎসকে এভাবে আঁকা হয় এবং কারেন্টের উৎসকে একটা গোল সার্কেলের মধ্যে এভাবে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়। তো আমরা কারেন্ট সোর্স নিয়ে খুব একটা আলোচনা করব না, আমরা উদাহরণে মূলত ভোল্টেজ সোর্সই ব্যবহার করব। তো ব্যাটারি একটা ভোল্টেজ সোর্সের উদাহরণ। একে আঁকা হয় সাধারণত এইভাবে। তো এরপরে আসছে সার্কিটের মূল কিছু উপকরণ। প্রথমে আছে রোধ বা রেজিস্ট্যান্স, এর সংকেত হচ্ছে আর এবং ইউনিট হচ্ছে ওম। আমরা গ্রিক লেটার ওমেগা দিয়ে এটাকে প্রকাশ করে থাকি সাধারণত। একে আঁকা হয় এভাবে। এরপরে আছে ইন্ডাক্টর, একে সংক্ষেপে লেখা হয় এল, এর একক বা ইউনিট হচ্ছে হেনরি এবং যাকে ইউনিটকে সংক্ষেপে লেখা হয় এইচ। এরপরে আছে ক্যাপাসিটর, যার সংকেত হচ্ছে সি, এর ইউনিট হচ্ছে ফ্যারাড, যাকে সংক্ষেপে লেখা হয় এফ। তো এই তিনটি হচ্ছে আমাদের সার্কিটের প্রধান তিনটি উপকরণ। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর নিয়ে ভবিষ্যতে আলোচনা করব এবং এই সবগুলোকে এখানে চিত্রে দেখতে পাচ্ছেন যে একটা ভোল্টেজের উৎস আছে এবং একে তার দিয়ে একটি রেজিস্ট্যান্স, একটি ইন্ডাক্টর এবং একটি ক্যাপাসিটরের সাথে যোগ করে একটা সার্কিট তৈরি করা হয়েছে এবং সার্কিটের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো তড়িৎ প্রবাহের কারণ যদি দেখতে হয় তাহলে একে সাধারণত হাইড্রোলিক সিস্টেমের সাথে তুলনা করা হয়। তো যদি উপরে ডান দিকের চিত্রে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটি পানির কলাম আছে এবং তা একটি পাইপ দিয়ে সংযুক্ত, তার মাঝখানে একটি ভালভ আছে। তো বামের কলামে পানির উচ্চতা বেশি এবং ডানের কলামে পানির উচ্চতা কম। তো সেহেতু বামের কলামে পানির চাপ বেশি হবে এবং যদি ভালভটি খুলে দেওয়া হয় তাহলে বামের কলাম থেকে পানি ডানের কলামে প্রবাহিত হবে। এখানে আমরা ধরে নিচ্ছি যে এই বামের কলামে যেহেতু উচ্চ চাপ আছে একে আমরা হাই পটেনশিয়াল বলতে পারি এবং ডানের কলামকে লো পটেনশিয়ালের এরিয়া বলতে পারি। তো বৈদ্যুতিক বর্তনীতেও ঠিক একই ঘটনা ঘটে। বামের চিত্রে দেখা যাচ্ছে যে হাই পটেনশিয়ালের 10 ভোল্ট থেকে ইলেকট্রিক কারেন্ট একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে লো পটেনশিয়াল অর্থাৎ 0 ভোল্টের দিকে প্রবাহিত হচ্ছে। এখানে এই 10 ভোল্টটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের চাপের সাথে মানে একে তুলনা করা যায়। পটেনশিয়াল কি তার ডিটেইলস বিবরণে যাব না, কিন্তু মূলত এটি হচ্ছে সঞ্চিত শক্তি। তো আবার বলছি, বোঝার জন্য ধরে নেই যে এটি হচ্ছে হাইড্রোলিক সিস্টেমের চাপের মতো। তাহলে এখানে কোনো একভাবে আমরা বাম দিকে 10 ভোল্ট এবং ডান দিকে 0 ভোল্ট এর একটা পটেনশিয়াল ডিসটেন্স তৈরি করেছি। এখন এই পটেনশিয়াল ডিফারেন্সটাই হবে, এই দুই পয়েন্টের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্সটাই হবে আমাদের ভোল্টেজ। তো এখানকার চিত্রে একটা 10 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা এই পটেনশিয়াল ডিফারেন্স তৈরি করতে পারি। তো এই কারেন্টটা প্রবাহিত হবে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে এবং রেজিস্ট্যান্স হলো মূলত হাইড্রোলিক সিস্টেমে ভালভের মতো।
তো ভালভ কতটুকু খোলা তার উপরে এখানে পানির প্রবাহ নির্ভর করবে। একই সাথে নির্ভর করবে এখানে যে পাইপের সাইজটা কত তার উপরেও। ইলেকট্রিক সার্কিটে সেটা তুলনা করা যাবে, পাইপের সাইজকে তুলনা করা যাবে তারের সাথে, কিন্তু আমরা এটাকে আপাতত ইগনোর করব। আমরা ধরে নেই যে শুধুমাত্র এই ভালভটি হচ্ছে কতটুকু পানি প্রবাহিত হচ্ছে তার নির্ণায়ক। তো এই ভালভ যতটুকু খোলা হবে পানি ঠিক সেই অনুসারে পানি প্রবাহিত হতে পারবে। সেরকম ইলেকট্রিক্যাল সার্কিটে রেজিস্ট্যান্সের মান যত হবে কারেন্ট সেই অনুসারে প্রবাহিত হবে। যদি রেজিস্ট্যান্সের মান বেশি হয় তাহলে কারেন্ট কম প্রবাহিত হবে এই 10 ভোল্টের জন্য। যদি রেজিস্ট্যান্সের মান কম হয় এবং ভোল্টেজ ডিফারেন্স 10 ভোল্টই থাকে তাহলে কারেন্ট বেশি প্রবাহিত হবে। তো সামারাইজ করতে গেলে মূলত একটা পটেনশিয়াল ডিফারেন্স দরকার আমাদের, বা ভোল্টেজ ডিফারেন্স দরকার। এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে ইলেকট্রিসিটি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে প্রবাহিত হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা জনক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন প্রথম বিদ্যুৎ প্রবাহকে ব্যাখ্যা করেন, উনি এই হাই পটেনশিয়ালকে নাম দিলেন পজিটিভ এবং লো পটেনশিয়ালকে নাম দিলেন নেগেটিভ। এবং তখন বিদ্যুৎকে একটা বৈদ্যুতিক তরল এর ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে প্রবাহ হিসেবে ব্যাখ্যা করা হতো। তখন ইথারের একটা ধারণা প্রচলিত ছিল। তো সেখান থেকে বৈদ্যুতিক তরল বলে একটা বস্তু কল্পনা করে বিদ্যুতের প্রবাহকে ব্যাখ্যা করা হয়। কিন্তু আজকে আমরা জানি যে ইথারের সেই ব্যাখ্যা সঠিক ছিল না, এবং বাস্তবে ঘটনাটা মূলত ঘটে উল্টোভাবে। ইলেকট্রিসিটি প্রবাহিত হয় মূলত ইলেকট্রনের প্রবাহের কারণে, এবং ইলেকট্রন প্রবাহিত হয় নেগেটিভ পটেনশিয়াল থেকে পজিটিভ পটেনশিয়ালের দিকে। তো যদি খুবই স্থূলভাবে একটা তুলনা করতে হয় তাহলে একে আমরা চিন্তা করতে পারি এভাবে যে একটা পাইপের মধ্যে আমাদের 4টি বল আছে। এখন এই বাম দিকে যে সর্বাপেক্ষা বামে যে বলটি আছে তাকে তার উপরে ধরলাম যে একটা চাপ প্রয়োগ করে একে এই পাইপের মধ্যে প্রবেশ করানো হলো। তখন সেই বলটি গিয়ে তার পাশের এই বলের গুচ্ছকে ধাক্কা দিবে। তখন এই ধাক্কার কারণে সেই শক্তিটি সঞ্চালিত হবে অন্যান্য বলের মধ্যে দিয়ে, এবং সবচেয়ে ডানে যে বলটি আছে সেটি নড়তে শুরু করবে। তো এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে একটি যে বামে যে প্রথম বলটি যখন এই তারে প্রবেশ করলো অথবা যখন নড়তে শুরু করলো, তখন গিয়ে সে যে ধাক্কাটা দিল পাশের পরবর্তী বলগুলোকে, এর মধ্যে দিয়ে কিন্তু শক্তিটি সঞ্চালিত হয়ে যাবে। এই প্রথম বলটি প্রথমে যেখানে যে অবস্থানে ছিল সেখান থেকে ধরুন খুব অল্প একটু নড়লো, কিন্তু এই পাশের বলটি ততক্ষণে নড়তে শুরু করে দিবে। তো এই সবচেয়ে ডানের বলটি যখন নড়তে শুরু করে দিবে তখনই বিদ্যুৎ প্রবাহ তৈরি হবে। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে প্রথম বলটি যখন ঢুকলো তখন সে যখন পাশের বলগুলোকে ধাক্কা দিল সেই সময়ই কিন্তু সাথে সাথে আমাদের এই বিদ্যুৎ প্রবাহটা তৈরি হয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের শেষ বলটি তখন সে প্রায় সাথে সাথেই নড়তে শুরু করবে, কিন্তু আমাদের প্রথম বলটি কিন্তু প্রায় প্রথম বলের জায়গাতেই থাকবে। তো এটাকে যদি সময়ে কল্পনা করতে হয়, ধরলাম প্রথমে 0 সেকেন্ডে বলটি ঢুকলো, তাহলে যদি 0.1 সেকেন্ডে সে এই পাশের বলগুচ্ছকে ধাক্কা দেয় তাহলে 0.1 সেকেন্ড পরে হচ্ছে এই ডানের বলটি নড়তে শুরু করবে, কিন্তু 0.1 সেকেন্ডে সেই প্রথম বলের অবস্থান হবে পরিবাহকের প্রথম দিকেই। তো যদি এই সবচেয়ে বামের বলটিকে এই পুরোটা পথ অতিক্রম করতে হয় তাহলে তাকে তার ডান দিকে যতগুলি বল আছে সবগুলোকেই ঠেলে শেষ মাথায় পৌঁছে দিতে হবে, এবং সবগুলো পার হওয়ার পরে সে শেষ মাথায় পৌঁছাবে। তাহলে এই কারণে বলছি যে প্রথম ইলেকট্রন প্রবেশে প্রায় সাথে সাথেই বিদ্যুৎ প্রবাহ তার তৈরি হবে,
এবং এই বিদ্যুৎ প্রবাহের যে গতি হবে প্রায় ইলেকট্রিক ফিল্ডের গতির সমান, যা হচ্ছে আলোর গতির সমান, বা 2.99 টাইমস 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আবারও বলছি, প্রথম বলটি ঢুকলো, ঢুকে পাশের বলগুলোকে ধাক্কা দিল, ফলে শেষের বলটি নড়তে শুরু করলো। এতেই বিদ্যুৎ প্রবাহ তৈরি হয়ে গেল। এই প্রথম যে ইলেকট্রনটি, তার পুরো এই পরিবাহকটি ঘুরে আসতে অনেক সময় লাগবে। সেই সময়টা নির্ভর করবে পরিবাহকের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিকের উপরে, যেরকম তার কোন পদার্থ দিয়ে পরিবাহকটি তৈরি, তার মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত। যেমন ধরুন এখানে এই বাম দিকের বলটি কখন ডান দিকে দিয়ে বের হবে, তার অনেক কিছুই নির্ভর করবে, যে পাইপের সাইজ কত, এখানে তার সামনে কতগুলি বল আছে তার উপরে। তো এই ইলেকট্রনের যে একটা ইলেকট্রনের যে গতি হবে তাকে আমরা বলবো ড্রিফট ভেলোসিটি। তো এটাই হচ্ছে মূলত ইলেকট্রন প্রবাহের গতির সাথে কারেন্ট প্রবাহের গতির তফাৎ। কারেন্ট প্রবাহ শুরু হবে মোটামুটি প্রথম বল প্রবেশ করে, যখন সবগুলো বলকে ধাক্কা দিয়ে একটা মুভমেন্ট শুরু করবে তখন। এবং ইলেকট্রনের গতিটা হচ্ছে একটা ইলেকট্রন এই পরিবাহকের মধ্য দিয়ে যে গতিতে ট্রাভেল করবে। তো ইলেকট্রিক সার্কিটে এই সবচেয়ে ডানের বলটি ঘুরে আবার সোর্সের কাছে ফেরত আসবে, এবং এই চাপের কথা যেটা আমরা বললাম সেটা তৈরি করা হবে সেই ভোল্টেজের সোর্স দিয়ে। যদিও ইলেকট্রনের প্রবাহের উপরে কারেন্ট প্রবাহ নির্ভর করে, কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যখন ব্যাখ্যা দিয়েছিলেন যে ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে কারেন্ট প্রবাহিত হয়, সেই প্রথাটি অনেকদিন প্রচলিত ছিল, এবং আজকেও আমরা সেই প্রথাটি ব্যবহার করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে যে এটা করার কারণ কি। একে আমরা কনভেনশনাল কারেন্ট ফ্লো বলে থাকি। এই কারণটা হচ্ছে মূলত একটা প্রেফারেন্সের ব্যাপার। যেহেতু সবসময় একে পজিটিভ থেকে নেগেটিভের দিকে নোটেশন ইউজ করা হতো, সেহেতু আমরা এটা চেঞ্জ করিনি, সেটা এভাবে রেখে দিয়েছি। এবং আমরা যে কোনো ধরনের অঙ্ক বা হাই লেভেলের সবকিছু সার্কিট অ্যানালাইসিস সবকিছুতেই আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকেই কারেন্ট প্রবাহিত হচ্ছে এটাই বলবো। এতে আমাদের অঙ্ক বা হিসাবের কোনো হেরফের হবে না, বরং আমরা ইলেকট্রিসিটির ফ্লোটাকে পজিটিভ ভোল্টেজ থেকে নেগেটিভ ভোল্টেজের দিকে বলে ডিফাইন করব। তো ইলেকট্রন যে আসলে নেগেটিভ থেকে পজিটিভের দিকে প্রবাহিত হয়, এটা জেনে মাথার পিছনে রেখে দিয়ে ভবিষ্যতে সবকিছুর জন্য আমরা কেবলই চিন্তা করব যে ভোল্টেজ সোর্সের পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট প্রবাহিত হবে, এবং সেই অনুসারে আমরা পজিটিভ নেগেটিভ সাইনগুলো ডিফাইন করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আপনারা যদি নিবন্ধন না করে থাকেন, আবারও অনুরোধ করব দয়া করে নিবন্ধন করুন, এবং আগামী সপ্তাহে আবার দেখা হবে।